একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। তার সাথে আলাপে যাব, তবে তার আগে দেখে নেব একটা প্রতিবেদন। ময়মনসিংহে একই পরিবারের 4 ভাই একজন নারীকে বিয়ে করেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এই দাবিটি ছিল মিথ্যা। ওদিকে এবার ফ্যাসিস্ট শেখ হাসিনার গ্রাফিতি অঙ্কন করেছে শিক্ষার্থীরা, এমন দাবিতে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। কমেন্ট সেকশনে শুরু হলো উত্তেজনা। ফ্যাক্ট চেক করে দেখা গেল এই দাবিটিও ছিল গুজব। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। বাংলাদেশের ময়মনসিংহে একই পরিবারের 4 ভাই একজন নারীকে বিয়ে করেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও একাধিক ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সত্য কোনো ঘটনার নয়, বরং একটি স্ক্রিপ্টেড বা অভিনীত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এবার ফ্যাসিস্ট শেখ হাসিনার গ্রাফিতি শিক্ষার্থীরা অঙ্কন করেছে দাবিতে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা যায়, শিক্ষার্থীরা শেখ হাসিনার গ্রাফিতি অঙ্কন করেছে শীর্ষক দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ছবিগুলো তৈরি করা হয়েছে। অপরদিকে ডাক্তার পূজা মুখার্জি নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিজেকে মাইলস্টোনের ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে আসা ভারতীয় চিকিৎসক হিসেবে উপস্থাপন করে দেওয়া এক পোস্ট নজরে আসে রিউমার স্ক্যানারের। পোস্টে দাবি করা হয়, ঢাকা মেডিকেলে দায়িত্ব পালনের সময় তৃষ্ণা লাগলে তিনি পানি কিনতে বাইরে যান এবং দোকানদার তার কাছে 40 টাকার পানি 300 টাকা চায়। এই পোস্টে আরও বলা হয়, হাসপাতালের কিছু ডাক্তারের ব্যবহার দেখে মনে হচ্ছে আমরা তাদের বোঝা, অথচ কাজের সব সময় আমরাই আছি পাশে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাক্তার পূজা মুখার্জি নামের কেউ ভারত থেকে আসা চিকিৎসক দলে নেই। ডাক্তার পূজা মুখার্জি নামে পরিচালিত ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া, ভিন্ন অন্তত 2 ব্যক্তির ছবি ব্যবহার করে এই অ্যাকাউন্টটি পরিচালিত হচ্ছে। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুরে মাটি কেটে ঘরে ঢুকে হিন্দু নারীকে কুপিয়ে হত্যার চেষ্টা লেখা সম্বলিত একটি ফটো কার্ড সংযুক্ত করে প্রচার করা হয়েছে। তবে ফটো কার্ডটিতে হত্যা চেষ্টা উল্লেখ থাকলেও ক্যাপশনে ইংরেজিতে দাবি করা হয়েছে 46 বছর বয়সী বাংলাদেশি হিন্দু নারী ইসলামপন্থীদের হাতে নিহত। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চাঁদপুরে দুর্বৃত্তের হামলার শিকার এই নারী নিহত হননি। প্রকৃতপক্ষে তিনি আহত হয়েছেন এবং এখন শঙ্কামুক্ত আছেন বলে তার ছেলে জানিয়েছেন। দর্শক, আজও ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বেশিরভাগ গুজব ছড়িয়েছে বিভিন্ন সামাজিক ইস্যুতে। পুরাতন ছবি সাথে মিথ্যা ক্যাপশন মিশিয়ে তৈরি হচ্ছে অপতথ্য। এরপর ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুবাইয়া তদিতি, একাত্তর। দর্শক, আগেই যেমনটি জানাচ্ছিলাম, আমাদের সাথে আজকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। তার সাথে আলাপে যেতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। আমরা কিছু ফেক নিউজ, কিছু রিউমার যেটা দেখছিলাম প্রতিবেদনে, এর বাইরেও আসলে নানান ধরনের প্রতিদিনই অপতথ্যের আমরা ছড়াছড়ি দেখি আমাদের আশেপাশে। বিশেষ করে এক একটা ঘটনা ঘটে, সেটাকে ঘিরে নানান ধরনের নতুন নতুন অপতথ্য তৈরি হয়। সেটা আমরা মাইলস্টোন ট্র্যাজেডির সময়ও যেমনটি দেখেছি, একই সাথে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে, বিভিন্ন ধর্মীয় ইস্যুতে আমরা দেখেছি। আপনার কি মনে হয় এই পরিস্থিতি আসলে কি ইঙ্গিত করে? কেন এত ফেক নিউজের ছড়াছড়ি? মানে রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য অথবা সামাজিক পরিস্থিতিকে, সমাজের যে ঐক্য থাকে, রাজনীতিতে যে ঐক্য থাকে বা রাজনৈতিক যে স্থিতিশীলতা থাকে, এগুলোকে নষ্ট করার জন্য বিভিন্ন গ্রুপ থাকে সমাজে, বিভিন্ন এজেন্ট থাকে, যারা দেশি বিদেশি এজেন্ট থাকে, অথবা মানে
যারা সরকারে থাকে তাদের বিরুদ্ধে লোকজন থাকে, তারা এগুলো বিভিন্ন সময় করায়। অথবা কিছু কিছু মানুষের এমনিই কিছু কাজ থাকে যে তারা এইরকমভাবে কাজ করে আনন্দ পায়। সমাজে কিছু মানুষ নেগেটিভ মনোভাবাপন্ন কিছু মানুষ আছে। এগুলো কিন্তু আজকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, কিন্তু অতীতকালেও কিন্তু নানানভাবে এগুলো ছিল। সমাজে যে গুজব ছড়ানোর ব্যাপারটা আগে হয়তো মুখে মুখে হতো, বিধায় এত বেশি লোকজন অ্যাফেক্টেড হতো না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়ার কারণে আইডেন্টিফাইড না হয়েও বরং মানে বেশি অডিয়েন্সকে, মানে অনেক বেশি লোকের কাছে পৌঁছা যাচ্ছে মুহূর্তের মধ্যেই। এটাই হলো এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ফেক নিউজ ছড়ানোর ক্ষেত্রে মানে সমাজ এবং রাষ্ট্রের চ্যালেঞ্জ। এখন এইটা বন্ধ করার জন্য আসলে যেমন আমরা ভাইরাস আসার কারণে কিন্তু কম্পিউটারগুলোতে আমরা অ্যান্টিভাইরাস ইউজ করা শুরু করলাম। এখন এটাই ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোর দায়িত্ব, যারা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মালিকানা আছে তাদের দায়িত্ব হলো যে কোনোভাবে বা কোনো এআই আবিষ্কার করে নতুন করে এগুলো নিয়ে ভাবা যে কিভাবে মানে টেকনিক্যালি মানে যখন এটা আপলোড হয় এই ধরনের ফেক নিউজ, যেন এআই এটা চেক করতে পারে এবং তখন এটাকে মানে বন্ধ করতে পারে বা আপলোড করা থেকে মানে আপলোড না করা হয় এটা। তো এইগুলো একটা হলো যারা প্রতিষ্ঠানগুলোর মালিক তারা যেন করে। আর একটা হলো যে আপনি দেখেন এখন আপনারা যে এই টেলিভিশন নিউজের মাধ্যমে আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে যেভাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করছেন এবং পর্যায়ক্রমে করে যাচ্ছেন, এটাও কিন্তু একটা ইনিশিয়েটিভ। মানুষ যেন এগুলোকে এখন আর বিশ্বাস করছে না। আমি তো বিশ্বাসই করি না। নানান তথ্য ফেসবুকে সব কথা ক্রেডিবল মানে আইডি থেকে যদি কোনো কিছু না হয় আমি সেভাবে বিশ্বাসও করি না। আবার আইডি থেকে হলেও আমি ক্রস চেক করার চেষ্টা করি যে আসলে কে বলছে, কেন বলছে। তো এভাবে আমার মনে হচ্ছে কি মানুষের মধ্যে একটা সচেতনতা আসতেছে যেন তা না। আর মানুষও এগুলো বুঝে ফেলেছে যে সব মানে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে প্রচুর গুজব ছড়ানো হচ্ছে। মানুষ যে একদম বুঝছে না তা না, তারপরেও একটা রিস্ক থেকে যায়। সেই রিস্কটা দূর করার জন্য রাষ্ট্রকে আরও বেশি করে মানুষের কাছে এই প্ল্যাটফর্মগুলোতে যে অ্যাবিউজ হচ্ছে, এই প্ল্যাটফর্মগুলো যে অপব্যবহারের শিকার হচ্ছে, সেগুলো মানুষকে মানে জানানো, নাগরিকদের জানানো রাষ্ট্রের একটা কাজ আছে। রাষ্ট্র আপনি ধরেন মসজিদগুলো ব্যবহার করতে পারে, তারপরে স্কুলগুলো ব্যবহার করতে পারে, সামাজিক অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, সেগুলোকে ব্যবহার করতে পারে যে নাগরিকরা যেন অপতথ্যের শিকার না হয় এবং ফেক নিউজ যে বাজারে ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে মানে অবস্থান নেওয়াটা বা তার বিরুদ্ধে জনগণকে সচেতন করাটার জন্য নাগরিকদের উদ্বুদ্ধ করতে পারে এই সকল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে। জি, আপনি এআই এর কথা বলছিলেন। এখন প্রযুক্তি তো আসলে উৎকর্ষ সাধন করবে, এটা তো খুব স্বাভাবিক, এবং এআই ব্যবহার করে নিশ্চয়ই অনেক ধরনের সুন্দর কিছু সৃষ্টি করা সম্ভব। কিন্তু যেই পরিমাণে এর অপব্যবহার চলছে, সম্প্রতি আপনি নিশ্চয়ই এটা আপনিও লক্ষ্য করেছেন যে প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এবং মডার্ন যুগের এটা মডার্ন চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে। তার মানে রাজনৈতিক পরিবেশ একে তো পরিবর্তিত একটা পটভূমি, এখন তার মধ্যে সামনে নির্বাচন নিয়ে কথা হচ্ছে। এই সময়টাতে এরকম প্রযুক্তির ব্যবহার আপনার কাছে কি মনে হয় যে এটাকে প্রযুক্তি দিয়ে প্রতিহত করা সম্ভব? মানে আরো ভালো প্রযুক্তি যাতে এটা ফেক কিনা সেটা বুঝতে পারা যায়, নাকি আইনের প্রয়োগ দিয়ে প্রতিহত করতে হবে? মানে ইনস্ট্রুমেন্ট তো আসলে একটা থাকলে হবে না। আপনি তো সামাজিকভাবে আপনার যে যত চ্যানেল আছে, আপনারও তো চ্যানেল আছে। ফেসবুক তো বা ব্যক্তি একটা চ্যানেল ইউজ করছে, ফেসবুক বা এক্সকে ইউজ করছে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোকে ইউজ করছে। রাষ্ট্রেরও তো বা সমাজেরও তো অনেকগুলো চ্যানেল আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। সমাজ রাষ্ট্র এই বিপরীতে প্রচার করবে যে এই ধরনের ফেক নিউজ বাজারে আসতেছে, নাগরিকরা যেন বিশ্বাস না করে। তখন কিন্তু একটা বড় অংশই এভাবে সচেতন হয়ে যাবে এবং তারা কিন্তু আর দেখা যাবে অল্প কিছু লোক বিশ্বাস করলে অধিকাংশ লোক বিশ্বাস করবে না, তখন আর এটার ইম্প্যাক্ট থাকবে না। এটা একটা দিক। আরেকটা যেটা আমি বললাম যে প্ল্যাটফর্মগুলোকেও বলা যেতে পারে যে তোমরা কিন্তু এখানে তোমাদের এআই ব্যবহার করো বা নতুন প্রযুক্তি নিয়ে আসো যেন আপলোড হওয়ার আগেই বোঝা যায় যে এটা ফেক নিউজ এবং তখন তোমরা এটাকে বাতিল করতে পারো। আর রাষ্ট্রকেও কিন্তু কিছু প্রযুক্তি ব্যবহার করতে পারে যেন সে তার যে বাউন্ডারি আছে, তার যে টেরিটরি আছে, তার যে সাবরেন পাওয়ার এরিয়া আছে, সেখানে যেন ফেক নিউজটা বাড়াবাড়ি পর্যায়ে না যায়। মানে মোটামুটি চ্যানেলগুলোতে চেক দেওয়া যায় ফেক নিউজের ক্ষেত্রে অন্তত, সেটা যেন করতে পারে, সেটা করতে পারে। তবে আরেকটা ব্যাপার যেটা আপনি উত্থাপন করেছেন যে আইনের ব্যাপারগুলো, আইন তো অবশ্যই লাগবে। আপনি যখন কিন্তু মূল চ্যালেঞ্জটা তো আইনের প্রয়োগের ক্ষেত্রে না। এখানে যারা ফেক নিউজ ছড়াচ্ছে তাদেরকে তো আইডেন্টিফাই করা যাচ্ছে না অনেক সময়, এবং তাদেরকে তো মানে বিচারের অধীন করার জন্য যে সাক্ষী বা অন্যান্য বিষয়গুলো আছে, যে প্রক্রিয়াগত ব্যাপার আছে, সেগুলো ব্যবহার করাও তো কঠিন কাজ, চ্যালেঞ্জিং কাজ। সো
এটাকে আমার কাছে মনে হচ্ছে কি যাদেরকে ধরা যাবে তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু এখানে আমার কাছে মনে হয় অধিকাংশ কেসেই মানে আনআইডেন্টিফাইড। এমন ওই মানে যে সকল মানে চ্যানেলগুলোতে বা যে ধরনের আইডিগুলো ইউজ করা হচ্ছে সেগুলোই তো ফেক, আইডি তো ফেক। আপনি লোক খুঁজে পাবেন কোথায়? এখন আইনের প্রয়োগ কঠিন, কিন্তু আইনের প্রয়োগ করতে হবে। জি। এছাড়াও অন্যান্য সামাজিক বাস্তবতার মধ্য দিয়ে কিভাবে সমাজকে সচেতন করা যায় এই ফেক বিরুদ্ধে, সেটাই মূল অস্ত্র। আর রাষ্ট্রের তো অনেক পাওয়ার, রাষ্ট্রের অনেক চ্যানেল, রাষ্ট্রের অনেক এজেন্ট। সুতরাং রাষ্ট্র কেন ব্যক্তির কাছে নির্ভর হয়ে পড়বে, বা ব্যক্তি কেন রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারবে? রাষ্ট্র তো তার চ্যানেলগুলোর মাধ্যমে এখনই এই কথা যেটি আপনি শুরুতেই প্রথমেই উত্থাপন করছিলেন যে রাষ্ট্রের দায়িত্বের জায়গাটা, এবং আরেকটি যেটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি তুলে ধরলেন সেটি হচ্ছে সচেতনতা, যেটার কোনো বিকল্প নেই এরকম একটা পরিস্থিতিতে। আপনাকে অনেক ধন্যবাদ। সময় থাকলে হয়তো নিশ্চয়ই আমরা এই আলোচনা আরো দীর্ঘায়িত করতাম। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ পুরো আয়োজনে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।